আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। মোহাম্মদপুর থেকে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক গ্রেফতার। 2020 সালের ভাঙচুরের মামলায় গ্রেফতারের কথা জানালো পুলিশ। করোনায় দেশের রেকর্ড 102 জনের মৃত্যু। স্বাস্থ্যবিধি না মানলে মোকাবেলা কঠিন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সবচেয়ে বড় কোভিড হাসপাতাল উদ্বোধন। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি তৎপর ভ্রাম্যমাণ আদালত। অবতরণের অনুমতি মেলায় সৌদি আরব যাচ্ছে বিশেষ ফ্লাইট। বিপাকে সিঙ্গাপুর প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্সের সামনে টিকিটের জন্য ভিড়। শুনলেন শিরোনাম। সংবাদ এছাড়া থাকছে রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ। এবারে বিস্তারিত। নানা নাটকীয়তার পর অবশেষে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানী মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2020 সালে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে বলে জানান তেজগাঁ জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। শিউলি রোজা রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মামুনুল হক সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়। সোনারগাঁ রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর তাকে ঘিরেই সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যেই হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারের পর আলোচনায় আসে মামুনুল হক। অবশেষে মোহাম্মদপুরের জামিয়া রহমানী আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় তেজগাঁ থানায়। তেজগাঁ জোনের উপ পুলিশ কমিশনার জানান, মামুনুল হককে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল। তদন্তের প্রেক্ষিতে আমাদের কাছে যেটা আমরা কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত। তা আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে 1:15 দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। গ্রেফতার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো মামলা রয়েছে জানিয়ে হারুনুর রশিদ বলেন, 2020 সালের মোহাম্মদপুরে ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এবং ইদানিং যাবৎ যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে যেভাবে মানুষকে উস্কে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন থানা, বিভিন্ন তহসিল অফিস সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় তার নামে অজস্র মামলা রুজু হয়েছে। যাই হোক, আমরা শুনেছি ওই মামলা তাকে সুনারিশ করানো হবে। পাশাপাশি আমাদের যে মামলাটি, সেই মামলাটার সত্যতা পেয়েছে। গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের পর সোমবার মামুনুল হককে আদালতে তোলা হবে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড 102 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10,385 জনে। আর টানা তৃতীয় দিনে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটল। তবে সংক্রমণ কিছুটা কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুতই ছড়াচ্ছে আর সংক্রমিতদের বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তর বর্তমান পরিস্থিতিতে আত্মসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছে। মুবালিক করিমের রিপোর্ট। দেশে টানা তৃতীয় দিনে করোনায় শতাধিক মৃত্যু হলো। পরপর দুদিন 101 জনের মৃত্যুর পর তৃতীয় দিনে একজন বেড়ে হলো 102 জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,385 জনে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,698 জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 19.06%, যা আগের কদিনের তুলনায় কম। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,18,950 জনে। বিশেষজ্ঞরা জানালেন, করোনায় নতুন ভেরিয়েন্ট দ্রুতই ছড়িয়ে পড়ছে। সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যু। এত মৃত্যুতেও কারোই টনক নড়ছে না। এখন করোনার যে নতুন ভেরিয়েন্টটা আসছে, এটা খুব দ্রুত ছড়ায়। কারণ মাঝখানে এরকম পরিস্থিতি আমাদের ছিল যে আমরা 3% নিচে নেমে গিয়েছিলাম সংক্রমণের হারটা, কিন্তু তখনও তো এরকম ভিড় ছিল, মানুষের মধ্যে চলাফেরা ছিল, কিন্তু তখন তো এরকম ছড়ায়নি। করোনা পরিস্থিতি নিয়ে 8 মাস পর আবারও অনলাইনে স্বাস্থ্য বুলেটিন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম সংক্রমণ রোধে সচেতনতার উপর জোর দেন।
প্রতিবেশীদেরকে যদি আমরা উৎসাহিত করি, অনুপ্রাণিত করি, তাহলে অবশ্যই এই অতিমারি আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। গত 24 ঘন্টায় 20,200। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। ফেব্রুয়ারি মাসে এসে কিন্তু অনেক 1000 শয্যার সর্ববৃহৎ কোভিড ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এই হাসপাতাল মাইলফলক উল্লেখ করে সরকারের পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে করোনার এই ঢেউ মোকাবেলা করা কঠিন হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। করোনা মহামারী শুরু হওয়ার পরপরই রাজধানীর মহাখালীতে নির্মিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই মার্কেটকে করা হয় আইসোলেশন সেন্টার। আইসোলেশনের জন্য সাড়া না পাওয়ায় বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্র করা হয় ডিএনসিসির এই মার্কেট। করোনার দ্বিতীয় ঢেউ আসায় ডিএনসিসির এই মার্কেটকে হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় সরকার। করোনা রোগীদের চিকিৎসার জন্য দেশের সর্ববৃহৎ ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এই হাসপাতালের ভূমিকা নিয়ে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আমি শুধু বলতে চাই 258টা দোকানে যারা দোকানিরা আমার নামে আপনারা কেস করেছেন, ওনারা বলেছিলেন না আমাদেরকে দোকান বরাদ্দ দিতে হবে, হাসপাতাল না। আজকে আমি বলতে চাই আপনারা যদি অসুস্থ হন এই হাসপাতালকে আপনাদের সবচেয়ে আগে আমরা জায়গা দিব। দোকান কিন্তু ঢাকা শহরে অনেক জায়গায় আমি দিতে পারবো, কিন্তু হাসপাতালের মতন এরকম জায়গা কিন্তু আমরা দিতে পারবো না। ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের কার্যক্রম সহ সরকারের নানা পদক্ষেপের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ঢেউ যখন শুরু হলো সিটি কর্পোরেশনের এই মার্কেটটিকে আমরা তখন চিন্তা করলাম যে আমরা এটাকে একটা ভালো এখানে আইসিইউ আমরা নির্মাণ করতে পারি কিনা, এসডিও করতে পারি কিনা, আমরা কাজ শুরু করে দিলাম। 500 বেডেই আইসিইউ সমতুল্য কোভিড রোগীর জন্য। ঢাকা শহরে বর্তমানে যতগুলো আইসিইউ আছে তার প্রায় সমান সংখ্যক এই কোভিড ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ আমরা আজকে থেকে চালু করতে সক্ষম হলাম। দেশের সর্ববৃহৎ এই কোভিড হাসপাতাল পরিচালিত হবে সেনাবাহিনীর মাধ্যমে। হাসপাতালটিকে যে উদ্দেশ্যে করা হয়েছে সেই কার্যক্রম আমরা পরিচালনা করতে যাব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে নগরবাসী। অধিকাংশ সড়কে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। লকডাউন কার্যকরে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাইরে বেরোনোদের তল্লাশির মুখে পড়তে হচ্ছে। মুভমেন্ট পাস বা যৌক্তিক কারণ তুলে ধরতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। যানবাহনের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে বেড়েছে যান চলাচল। চলছে না গণপরিবহন, তবে রাজপথ এখন অনেকটাই দখলে সিএনজি, রিক্সা, মোটরসাইকেল এবং প্রাইভেট কারের। রাস্তায় বেড়েছে নিত্যপণ্য ও জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রবাহী গাড়ির সংখ্যা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের। যেসব লোকজন আসতেছে সবাই অজুহাত সহ, এই অজুহাতটাই বেশি মারাত্মক করতেছে। একজনকে ধরলাম তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে। আরে ভাই, সরকার এত স্ট্রিক্টলি আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছেন, সে খুব অবলীলায় বলে দিল, যদিও তাকে একটি মামলা দিয়েছি। বিনা প্রয়োজনেও এখনো দেখা যাচ্ছে অসংখ্য মানুষ রাস্তায় চলে আসছে, তাদেরকে আমরা ব্যাক করে দিচ্ছি, অথবা আইনানুগ যে ট্রাফিক আইন অনুসারে যে ব্যবস্থা সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করছি। না, মুভমেন্ট পাস যারা না নিতে পারতেছে তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দিয়ে দিচ্ছি। রাজপথে বেড়েছে পথচারীদের আনাগোনা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, রয়েছে হাজারো অজুহাত। আমি যাবো, এই যে গাড়িটা এখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্যারেজে ফোন দিছি, বলছে নিয়ে আসেন। কাজ চলাচল নিষেধ জানেন? হ্যাঁ, এটা জানি। তাহলে কেন যাচ্ছেন? আশিস হচ্ছে অর্ধেক রাস্তাতে আসিতে কি অবস্থা দাফনের জন্য। আজকে কি দাফন? আমরা পশু হাসপাতালে যাচ্ছি, আমাদের অনেকগুলি পাখি মারা গেছে, মানে ভাইরাসে ভ্যাকসিন দিতে পারি নাই। এখন আমাদের আরও অনেক দামি দামি পাখি আছে বাসায়, বিড়াল আছে, যার কারণে এইগুলি মারা যাচ্ছে। 25টা পাখি আমাদের মারা গেছে।
এখন ইমার্জেন্সি আমরা পশু হাসপাতালে যাব। লকডাউন কার্যকরে মাঠে তৎপর ভ্রাম্যমাণ আদালত, আইন অমান্যকারীদের গুনতে হচ্ছে জরিমানা। অনুমতিবিহীন যে গাড়িগুলো আছে সেগুলি আমরা আটকে দিয়েছি এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আর যারা অনুমতি নিয়ে বের হয়েছেন তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু বলেছি যাতে রাস্তায় মুভমেন্ট কম করেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী 22 এপ্রিল থেকে সারা দেশে মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান খোলা রাখার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপদে আছেন। তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। লকডাউনের কারণে যদি পণ্য বিক্রি করতে না পারেন তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সৌদি আরবে অবতরণের অনুমতি পাওয়ার পর চলাচল শুরু হয়েছে বিমানের বিশেষ ফ্লাইট। রোববার 12টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর আগে অবতরণের অনুমতি না থাকায় শনিবার সেসব বিমানবন্দরে বিশেষ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে ফ্লাইট না থাকায় বিপাকে পড়েছেন সিঙ্গাপুর প্রবাসীরা। অনেকেরই ভিসার মেয়াদ প্রায় শেষ, তাই যেতে না পারলে পথে বসতে হবে বলে জানান যাত্রীরা। আরও জানাচ্ছেন ড্যানি ট্রং। লকডাউনের ফলে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরার বিষয়টি বিবেচনায় 5টি দেশে বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রথম দিন শনিবার সৌদি আরবে অবতরণের অনুমতি না থাকায় চালু করা যায়নি সব ফ্লাইট। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। তবে রোববার কেটে গেছে সেই সমস্যা, চলাচল শুরু করেছে বিশেষ ফ্লাইট। এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে গেছে কয়েকটি ফ্লাইট। ফ্লাইটে ক্যান্সেল হয়েছে, আজকে ফ্লাইটে দিচ্ছে। এখন ভিতরে গেলে বোঝা যাবে যে কি অবস্থা। এখন তো দামাম, সৌদি দামাম। আজকে আমরা যাইতেছি, মেয়াদ আছে। ক্যান্সেল হয়েছে, আজকে সরকার বলছে ফ্লাইট দিবে ইনশাআল্লাহ। এখন আমরা আশাবাদী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, শিডিউল করা 12টি ফ্লাইটের কোনোটাই বাতিল হওয়ার সম্ভাবনা নেই। বিড়ম্বনা এড়াতে কর্তৃপক্ষের কাছে নিশ্চিত হয়ে প্রবাসীদের এয়ারপোর্টে আসার আহ্বান জানান তিনি। কালকে যে কারণে ফ্লাইট বাতিল হয়েছিল বিমানের এবং ফ্লাই দুবাইয়ের, আজকে আসলে সেরকম কোনো কারণ নাই এবং ফ্লাইটও বাতিল আজকে ইনশাল্লাহ হবে না। আজকে টোটাল 12টি ফ্লাইট যাওয়ার কথা আছে, তারা সময় মধ্যে যাবে আশা করি আর কি। যাত্রীরা যদি একটু যোগাযোগ করে আসে সেক্ষেত্রে তারা আসলে এয়ারপোর্টে এসে সমস্যা পড়বে না। সৌদি সহ প্রবাসী শ্রমিকদের বিশেষ ফ্লাইটে উঠতে দেয়া হলেও যাদের ভিজিট ভিসা রয়েছে তারা যেতে পারেননি। দিন আগে থেকে কোনো নিউজ আসে না, আমরা এয়ারপোর্টে আসা মাত্র আমরা এই খবর শুনি। এটা কি আগে থেকে বলছিল যে ভিজিট ভিসা যারা তারা যেতে পারবেন না? না বলে নাই এটা। আর সৌদি আরবের বাসা যদি নিষেধ করে তাহলে একটা কথা ছিল, উনি তো নিষেধ করা নাই, তাহলে সে কেন নিষেধ করবো? ফ্লাইট না থাকায় কর্মস্থলে ফেরা নিয়ে সংশয়ে সিঙ্গাপুরের প্রবাসীরাও। সিঙ্গাপুর প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কোনো বিশেষ ফ্লাইট দেওয়া হয় নাই। আমাদের সকলের টিকিট কাটা, এন্ট্রি অ্যাপ্রুভাল শেষ হয়ে যাবে 20 তারিখের মধ্যে। আগামীকালকে আমার ডেট শেষ, আমি কিভাবে যাব? আজকে যদি না যাইতে পারি, আগামীকাল তো আমি রাত 12টার পর সিঙ্গাপুরে ঢুকতে পারবো না। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে দ্বিতীয় দিনেও ভিড় করেন প্রবাসীরা। সকাল থেকে সোনারগাঁও হোটেলের সামনে টিকিট না পাওয়া সৌদি প্রবাসী যাত্রীরা জড়ো হন। 17 এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল তাদের নতুন করে টিকিট দেয়া হয়। যাদের টিকিট 20 এপ্রিলের পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। আমরা বলছি যে আপনাদের যাদের টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে আপনারা অফিসে এসে রিইস্যু করে আপনাদের ফ্লাইট কনফার্ম করুন। অনেক দূর দূরান্ত থেকে আসছে, এটা কত একটা ভোগান্তি আমাদের জন্য। কেন কেউ থাকার জায়গা নাই, হয়তো হতে পারে আমার কাছে টাকা পয়সাও নাই। যত দ্রুত সম্ভব আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি। ড্যানি ট্রং, মাই টিভি, ঢাকা। বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, কথায় আচরণে রাজনীতিতে অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি। দোষারোপের রাজনীতি ও অন্ধ সমালোচনা বাদ দিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। কথাবার্তায়, আমাদের বক্তব্যে প্রতিপক্ষকে আক্রমণ করে রাজনীতি করাই যেন এখন প্রধান এজেন্ডা। কথায় আচরণে রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়?
দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে আগে দেয়া বক্তব্য থেকে সরে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারকে কটাক্ষ করতেই এমন কথা বলেছেন তিনি। মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলীকে সরকার গুম না করলে কে গুম করেছে খুঁজে বের করে দেয়া হোক। গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যে আমার বক্তব্যের কাট পিসকে তুলে ধরে সামনের অংশ পিছনের অংশ বাদ দিয়ে মাঝ থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এবার উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ। যোগাযোগের ক্ষেত্রে অত্যাধুনিক বুলেট ট্রেন চালুর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। সমীক্ষা শেষে চলছে নকশা প্রণয়নের কাজ। চালু হলে রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র 55 মিনিট। এ লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। তবে করোনার কারণে প্রকল্পের কাজ পিছিয়ে গেছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে চলছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রকল্পটির বাস্তবায়নের কাজ। এরই মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ, চলছে নকশা প্রণয়ন। 2018 সালে বুলেট ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন ও মজুমদার এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। সমীক্ষা অনুযায়ী উচ্চ গতির ট্রেনটির ঘন্টায় গতি 300 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগবে মাত্র 55 মিনিট। দিনে যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে 50,000। ঢাকা চট্টগ্রাম উড়াল রেলপথে অত্যাধুনিক রেল স্টেশন থাকবে 6টি। পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। স্ট্যান্ডার্ড গেজের 2টি লাইন নির্মাণ করা হবে। বিদ্যুৎ চালিত রেলপথটি হবে পাথরবিহীন। ব্যবহার করা হবে অত্যাধুনিক অটোমেটিক ব্লক সিগন্যাল। করোনা কিছুটা ধীরগতি হওয়ায় নকশা তৈরির কাজ জুনে শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। কাজের কোনো অগ্রগতি নাই। এটা মানে এখনই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে আপনারা ফোন করতেছেন। এটার আমি হচ্ছে ফিজিবিলিটি স্টাডি জুনে শেষ হবে, তারপরে কার্যক্রম আমার জানা। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম নির্ধারণ করা হলেও পরবর্তীতে কক্সবাজার পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানান রেলমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আমাদের ডিপিপিটা হাতে না আসতেছে, সম্ভাব্য খরচের যে হিসাবটা, ততক্ষণ পর্যন্ত পরবর্তী কি মানে সরকার স্টেপ নেবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমাদের তো একটা পরিকল্পনা আছে বলেই না আমরা এগুলো পরিসংখ্যান করছি বা এই ধরনের উদ্যোগগুলো আমরা নিয়েছি। এইটা হলো কথা। এবং এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যে এইটা শুধু চিটং নয়, এটা কক্সবাজার পর্যন্ত এটা বর্ধিত হবে। এই হাই স্পিড ট্রেন যদি আমরা এই প্রকল্পটা হাতে নেই, তাহলে এটা আমরা কক্সবাজার পর্যন্ত এটা আমরা নিয়ে যাব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা ও লকডাউনের প্রভাবে রাজধানীর গুলিস্তান সংলগ্ন কাপ্তান বাজার ঐতিহ্যবাহী ইফতারের জন্য এবার নেই তেমন ভিড়। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করলেও ক্রেতাদের আনাগোনা কম। দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। হালিম, জিলাপি, দই, গরুর চাপসহ রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বেচাকেনা করছেন রাজধানীর কাপ্তান বাজার এলাকার দোকানদাররা। রকমারি ইফতার সাজানো থাকলেও নেই তেমন ক্রেতা। করোনা ও লকডাউনের প্রভাবে অনেকেই বাইরের খাবার খাচ্ছেন না বলে জানান তারা। করোনা ভাইরাসের জন্য একটু কম বাসায় হয়, এখান থেকে কিছু কিছু নেই। এখানে মোটামুটি ভালো এবং মানসম্মত। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলছে বেচাকেনা। হ্যান্ড ওয়াশ, মুখে মাস্ক আর হাতে গ্লাভস রেখে ব্যবহার করা, এটা আমরা ব্যবহার করতেছি। আর এখানে খাবার অনেক ভালো, মানসম্মত। ক্রেতাদের আশানুরূপ সাড়া না পেয়ে লোকসানের আশঙ্কায় বিক্রেতারা। লকডাউনে খারাপ, বেশি ভালো না। কাস্টমার তো আসতে পারছে না, সারাদিকে 5টা দিয়ে বেড়া দেওয়ানো। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত ফেরত যাত্রী সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে ফেরত যাত্রীদের সংখ্যা বেশি দেখা গেছে। এদিকে ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে যেসব পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট না থাকলে নিজের খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আর যেসব পাসপোর্ট যাত্রীদের রিপোর্ট নেগেটিভ থাকবে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।